বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। জেলা কোর্টের দায়রা এজলাসে খুনের মামলা শেষ হয়েছে। আসামি বেকসুর খালাস পেয়েছে। আমরা যে কজন কলকাতার সাংবাদিক লোমহর্ষক পরিস্থিতির খবর পেয়ে এখানে এসেছিলাম, তাদের মধ্যে অন্য সকলেই ফিরে গেছে, কেবল আমি রয়ে গেছি। মামলার নিষ্পত্তি হয়ে গেছে এবং আসামি সুবিচার পেয়েছে, তাতেও সন্দেহ নেই। তবু আমার মন সন্তুষ্ট নয়। কোথায় যেন একটি গুরুতর প্রশ্ন এখনো অমীমাংসিত রয়ে গেছে। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সাক্ষী। গল্পটি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় 24শে মার্চ 2013 সালে। সানডে সাসপেন্সের আরও গল্প শুনতে আর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের মির্চি বাংলা ইউটিউব চ্যানেলে। ক্লিক করুন বেল আইকনে। শুরু হচ্ছে সাক্ষী। শহরের ধনী এবং উচ্ছৃঙ্খল যুবক মোহিত মোহন রক্ষিত নিজের স্ত্রীকে হত্যা করে ফেরারি হয়। তারপর ধরা পড়ে যায়। প্রত্যক্ষ প্রমাণ অবশ্য ছিল না, কেউ মোহিতকে খুন করতে দেখেনি, কিন্তু জোরালো সার্কামস্টান্সিয়াল এভিডেন্স ছিল। মোহিতের স্ত্রী অন্নপূর্ণা ছিল দজ্জাল মেয়ে। মোহিতের সাথে প্রায় তার ঝগড়া হতো, এমনকি মাঝে মাঝে মারপিটও যে হতো, পাড়াপড়শি তার সাক্ষী ছিল। মোহিত দায়রা সোপর্দ হল। মামলা যখন সঙ্গীন হয়ে উঠেছে, মোহিতের প্রাণ রক্ষার কোনো রাস্তাই নেই, এমন সময় কালীময় ঘোষ নামক এক স্থানীয় ভদ্রলোক স্বেচ্ছায় কোর্টের পক্ষ থেকে সাক্ষী দিলেন। তিনি বললেন, যে রাতে 11টার সময় অন্নপূর্ণা খুন হয়, সে রাতে 10:15 থেকে প্রায় 12টা পর্যন্ত মোহিত কালীময়ের বাড়িতে ছিল। মোহিত তার স্ত্রীর উপপতি। সওয়াল জবাবের পর সন্দেহ থাকে না যে কালীময় ঘোষ সত্য কথা বলছেন। তার সাক্ষ্যের জোরে মোহিত মুক্তি পায়। মফস্বলের মামলায় কলকাতা থেকে সাংবাদিকরা বড় একটা আসে না, স্থানীয় সংবাদদাতারাই খবর পাঠায়। এই মামলার শেষের দিকে আমরা টেলিফোনে খবর পেয়ে এসে জুটি। কাগজে খুব হৈ হৈ হলো। তারপর মামলার নিষ্পত্তি শেষে সকলে ফিরে গেল, আমি কেবল রয়ে গেলাম। পরদিন বিকেলে এই আনুমানিক 5টার সময় আমি কালীময় ঘোষের বাড়িতে গেলাম। পাড়াটা নিরিবিলি, কয়েক ঘর ভদ্র গৃহস্থের বাস। বাগান ঘেরা একতলা ছোট ছোট বাড়িগুলি সবগুলি প্রায় এক ছাঁচের। কেবল একটা বাড়ি দোতলার গর্বে মাথা উঁচু করে আছে, সেটি মোহিত রক্ষিতের বাড়ি। কালীময় বাবুর বাড়ি থেকে মোহিত রক্ষিতের বাড়িটা বড়জোর 60-70 গজ দূরে। আমরা এখানে এসে প্রথমেই ঘটনাস্থল পরিদর্শন করেছিলাম, জায়গাটার প্ল্যান জানা ছিল। কালীময় ঘোষের ছোট্ট বাগান পার হয়ে বাড়ির সামনে উপস্থিত হলাম। বাড়িটা নির্জন মনে হলো। একা কালীময় বাবু সামনের বারান্দায় মাদুর পেতে বড়শিতে সুতো বাঁধছেন। চারিদিকে মাছ ধরার সরঞ্জাম, হুইলযুক্ত দুটো ছিপ, মুগার সুতো, ময়ূরের ল্যাজের ফাতনা ইত্যাদি। কালীময় বাবুর বয়স আন্দাজ 45। দোহারা বলিষ্ঠ গোছের চেহারা, মাথার চুল ও গোঁফ ছোট করে ছাঁটা। খাটো ধুতির ওপর ময়লা সোয়েটার পরে তিনি বসে আছেন। যে বয়সে মানুষ নিজের দৈহিক পারিপাট্য সম্বন্ধে উদাসীন হয়ে পড়ে, সেই বয়স। আমাকে দেখে হাঁটুর ওপর একটু কাপড় টেনে নিয়ে ভুরু কুঁচকে বললেন, আপনি? কালীময় বাবুকে আমি এর আগে আদালতে সাক্ষীর কাঠগড়ায় দেখেছি। তার বাইরের আচার ব্যবহার ও প্রকৃতি সম্বন্ধে আমার মনে বেশ স্পষ্ট ধারণা আছে, কিন্তু তার চরিত্রচিত্র আঁকা সহজ নয়। লোকটি ভদ্র শ্রেণীর, জাতিতে কায়স্থ, অভাবগ্রস্ত নন, সচ্ছল অবস্থার মানুষ। অশিক্ষিত নন, বিএ বিএল। তবু তার কথায় ও আচার ব্যবহারে
কোথায় যেন একটু চাষাড়ে ভাব আছে। চাষাড়ে কথাটা হয়তো ঠিক হলো না, শহুরে পালিশের অভাব বললে ভালো হয়। পাড়াগাঁয়ের চণ্ডীমণ্ডপে তাকে বেমানান মনে হবে না, কিন্তু কলকাতার মার্জিত সমাজের কোনো ড্রয়িং রুমে তাকে ছেড়ে দিলে তিনি ওই হাঁসের মধ্যে বকের মতন, তাতে কোনো সন্দেহ নেই। আমি নিজের পরিচয় দিলাম, তারপর তার কাছে গিয়ে মাদুরের একদিকে বসলাম। তিনি একবার রুক্ষ চোখে আমার দিকে চাইলেন, বললেন, সব তো চুকে বুকে গেছে, আবার কেন? আমি বললাম, না না, আমি সাংবাদিক হিসেবে আপনার কাছে আসিনি, নিতান্তই ব্যক্তিগত কৌতূহল। আপনার মতো চরিত্র বল আজকালকার দিনে তো দেখাই যায় না। একটা দুশ্চরিত্র লম্পটের প্রাণ বাঁচাবার জন্য আপনি তোয়া যে কাজ হলো না। তিনি দৃঢ়ভাবে বাধা দিয়ে বললেন, ওসব কথা ছাড়ুন, কি জানতে চান? ছোট্ট করে প্রশ্ন করলাম, আপনার স্ত্রী? সে পালিয়েছে। কালীময় বাবু আবার বঁড়শি বাঁধতে শুরু করলেন। সে কি? কোথায়, কার সঙ্গে? জানি না, খোঁজও করিনি। কিছুক্ষণ চুপচাপ তার বঁড়শি বাঁধা দেখলাম। একটি মুগার সুতোয় দুটি বঁড়শি বাঁধলেন। বর্ধমানের ভালো বঁড়শি। বঁড়শি বাঁধবার বিশেষ কায়দা আছে, যেমন তেমন করে বাঁধা চলে না। প্রথমে একটি বঁড়শিকে সুতোর একধারে বেঁধে দুই পাশের সুতো পাকিয়ে এক করতে হয়। তারপর অন্য বঁড়শি সুতোর অন্য প্রান্তে ঠিক একইভাবে বাঁধতে হয়। দুটি বঁড়শি পাশাপাশি ঝুলতে থাকে। আপনি ছিপে মাছ ধরতে ভালোবাসেন? হ্যাঁ। রাতে মাছ ধরেন কেন? মজা আছে। দিনের মাছ ধরার চেয়ে ঢের বেশি মজা। কার্বাইডের সাইকেল ল্যাম্প জেলে জলের ওপর আলো ফেললে মাছ আসে। আজ রাতে মাছ ধরতে যাবেন নাকি? না, আজ আর হবে না। আপনার বাড়িতে এখন কে কে আছে? কেউ নেই, আমি একা, নিজে রেঁধে খাচ্ছি। কিছুক্ষণ বঁড়শি বাঁধা দেখে বললাম, আচ্ছা, মোহিত রক্ষিত তার স্ত্রীকে খুন করেনি তা যেমন প্রমাণ হলো, কিন্তু কে খুন করেছিল তা তো জানা গেল না। কালীময় আমার দিকে একটি অবজ্ঞাপূর্ণ দৃষ্টি ছুঁড়ে দিয়ে বললেন, আপনি আইনের কিছু জানেন না দেখছি। কে খুন করেছে এ মামলায় তা তো জানবার দরকার নেই। মোহিত রক্ষিত খুন করেনি এটা প্রমাণ হলেই তো যথেষ্ট। না, তবু কে খুন করেছে জানা দরকার তো। সে ভাবনা পুলিশের। তা বটে, তবু। বঁড়শি বাঁধা শেষ হলে কালীময় সুতো তুলে ধরে নিরীক্ষণ করতে করতে যেন অন্যমনস্কভাবেই প্রশ্ন করলেন, আপনি মদ খান? মদ? হ্যাঁ, মদ। হুইস্কি, ব্র্যান্ডি, জিন খান? সত্যি কথা বললাম, পরের পয়সাই পেলে খাই। তবে আসুন। কালীময় আমাকে বাড়ির ভেতর বসবার ঘরে নিয়ে গেলেন। কালীময়ের মনের মধ্যে অনেক কথা জমা ছিল। সে রাতে আমরা দুজনে মুখোমুখি বসে এক বোতল হুইস্কি সাবার করেছিলাম। সেই সঙ্গে তার মুখে যে বৃত্তান্ত শুনেছিলাম, তার সাথে আদালতে দেওয়া এজেহার মিলিয়ে একটা গোটা কাহিনী খাড়া করা যেতে পারে। তার পলাতকা স্ত্রী দামিনীর একটি ফটো দেখেছিলাম। এমন কিছু আহামরি চেহারা নয়, কিন্তু বয়স 20-22, শরীরের বাঁধুনি আছে এবং চোখে আছে কপট ভালো মানুষই। কালীময় এই জেলারই লোক। ছেলেবেলায় পাড়াগাঁয়ে ছিলেন, তারপর শহরে এসে লেখাপড়া শিখেছেন, উকিল হয়েছেন। গ্রামের জমি জমা বিক্রি করে শহরে বাড়ি কিনে বাস করছেন।
ওকালতিতে তার পসার বেশি নেই। জরিপের কাজ করে অল্প স্বল্প রোজগার হয়। হাতে কিছু নগদ টাকা আছে, লগ্নি কারবারেও উপার্জন মন্দ হয় না। মোটের ওপর সচ্ছল অবস্থা। প্রায় 20 বছর শহরে আছেন। শহরের সকলের সঙ্গে পরিচয় আছে, কিন্তু বেশি ঘনিষ্ঠতা কারুর সঙ্গে নেই। যে ব্যক্তি একাধারে উকিল এবং মহাজন, তার সঙ্গে কারো বেশি ঘনিষ্ঠতা বোধহয় সম্ভব নয়। কালীময়ের প্রথম পক্ষের স্ত্রী রুগ্ন ছিলেন। বিবাহিত জীবনের প্রায় 15টা বছর এক টানা শয্যাগত থেকে নিঃসন্তান অবস্থায় স্বর্গারোহণ করেন। কালীময়ের বয়স তখন 40 পার হয়ে গেছে। আবার বিয়ে করবার জন্য তিনি বিশেষ উৎসুক ছিলেন না। পুণ্যাম নরকের ভয় তার ছিল না। কিন্তু কালীময়ের এক দূর সম্পর্কের বোন ছিল। তার বিয়ে হয়েছিল অন্য জেলায়। কালীময় বিপত্নিক হয়েছেন শুনে সে এসে দাদাকে ধরে বসল। তার স্বামীর এক দূর সম্পর্কের বোন আছে। মেয়েটি অনাথা, তাকে উদ্ধার করতে হবে। রূপবতী গুণবতী কন্যা, নেহাত অনাথা বলেই দূর সম্পর্কের ভাইয়ের গলায় পড়েছে। শেষ পর্যন্ত কালীময় দামিনীকে বিয়ে করলেন। দামিনী সাধারণ বিচারে দেখতে শুনতে ভালোই, রূপ যত না থাক চটক আছে। গুণের পরিচয় ক্রমে প্রকাশ পেল। সংসারের কাজ জানলেও সেদিকে খুব একটা উৎসাহ নেই। ভালো মানুষের মতো ঘরে থাকে বটে, কিন্তু মন বাইরের দিকে। ঘরের কাজ ফেলে বিছানায় শুয়ে রোমাঞ্চকর উপন্যাস পড়তে ভালোবাসে, সাজগোজের দিকে নজর বেশি, সিনেমা দেখার দিকে প্রচণ্ড লোভ। প্রথমে কালীময় কিছু দেখতে পাননি। ক্রমে নব পরিচয়ের ঘোলা জল পরিষ্কার হতে লাগল। কিন্তু নতুন বউয়ের যে দোষগুলি তিনি দেখতে পেলেন, সেগুলি তার খুব একটা মারাত্মক মনে হল না। দামিনী সাধারণ মেয়ে। এই রকম সাধারণ মেয়ের সাধারণ দোষগুণ নিয়ে সংসার শুদ্ধ লোক ঘর করছে, কালীময় বিশেষ উদ্বিগ্ন হলেন না। বছর খানেক কেটে গেল। কালীময় ধীরে ধীরে উপলব্ধি করলেন দামিনী সাধারণ মেয়ে নয়। সে অত্যন্ত স্বার্থপর। অন্যের সুখ সুবিধা সামর্থ্যের কথা সে ভাবে না। তার একটা প্রচ্ছন্ন জীবন আছে। তার অতীত জীবনে কোনো গুপ্ত রহস্য আছে। সে অত্যন্ত সরল নিরীহ মুখ নিয়ে অনর্গল মিথ্যে কথা বলে যায়। সে লুকিয়ে লুকিয়ে কাউকে চিঠিও লেখে। একদিন একটা সামান্য ঘটনা ঘটল। কালীময়ের বাড়ির ঠিক সামনে রাস্তার ধারে একটা ডাক বাক্স আছে। দুপুরবেলা কালীময় একটা দলিল নেবার জন্য কোর্ট থেকে বাড়ি ফিরছিলেন। পথঘাট শূন্য। মোড় ঘুরে নিজের রাস্তায় পড়ে তিনি দেখতে পেলেন দামিনী টুক করে দরজার বাইরে এসে একখানা খামের চিঠি ডাকে ফেলে আবার শুট করে বাড়িতে ফিরে গেল। কালীময় বাড়ি ঢুকে দামিনীকে বললেন, আজ দুপুরে ঘুমাওনি দেখছি, তা কাকে চিঠি লিখলে? সরল বিস্ময়ে চক্ষু বিস্ফারিত করে দামিনী বলল, চিঠি? কই, আমি লিখিনি তো। কালীময়ের ধোঁকা লাগল। তবে কি তিনি ভুল দেখেছেন? তিনি আর কিছু বললেন না। দলিল নিয়ে আদালতে ফিরে গেলেন। কিন্তু তার মন অনিশ্চয়ের সংশয়ে প্রশ্নে ভরে উঠল। 2-3 দিন বাদে কালীময়ের দুঃসম্পর্কের সেই ভগ্নিপতি এসে উপস্থিত হলেন। যার বাড়িতে দামিনী থাকত তিনি। বয়সে কালীময়ের চেয়ে ছোট, শক্ত সমর্থ চেহারা, চোখে শিকারী বেড়ালের সতর্কতা। বললেন, কাজে এসেছিলাম, ভাবলাম দেখা করে যাই। তিনি কালীময়ের বাড়িতেই রইলেন। কালীময় তাকে যথেষ্ট আদর যত্ন করলেন। 2 দিন ও 1 রাত কালীময়ের বাড়িতে কাটিয়ে অতিথি বিদায় নিলেন। কিন্তু তিনি কি কাজে এসেছিলেন তা ঠিক বোঝা গেল না, কারণ এখানে এসে তিনি একবারও বাড়ির বাইরে যাননি।
কালিময় অবশ্য যথারীতি দুপুরবেলা কোর্টে গিয়েছেন। এরপর থেকে তিনি মাঝে মাঝে আসেন, দু একদিন থেকে চলে যান। কালিময় সন্দিগ্ধ প্রকৃতির লোক নন, কিন্তু তার মনেও খটকা লাগে। লোকটি সম্পর্কে দামিনীর ভাই, অথচ তাদের সম্পর্কটা ঠিক স্বাভাবিক নয়। কালিময়ের সামনে তারা এমন সংকুচিত হয়ে থাকে কেন? কোথায় যেন কিছু গলদ আছে। যা হোক, এইভাবে আরো বছরখানেক কেটে গেল। কালিময় দিনের বেলা কোর্টে যান, সন্ধ্যের পর একটু হুইস্কি পান করেন। এই অভ্যেস তার আগে ছিল না, সম্প্রতি হয়েছে। তার ভারী মাছ ধরার শখ। আগের সপ্তাহে অন্তত একবার চৌধুরীদের পুকুরে রাতে মাছ ধরতে যেতেন। এখন আর অত বেশি যাওয়া হয় না, তবুও মাঝে মাঝে যান। জরিপের কাজ পড়লে 2-3 দিনের জন্য বাইরে যেতে হয়, তখন দামিনী বাড়িতে একলা থাকে। একলা থাকতে তার কোনো ভয় নেই। কালিময়ের বাড়িতে বেশি লোকের আসা যাওয়া নেই। যারা আসে কাজের দায়ে আসে। কখনো কখনো 2-1 মক্কেল, কখনো কেউ টাকা ধার নিতে বা শোধ দিতে আসে। পড়শিদের সঙ্গে কালিময়ের নামমাত্র পরিচয়, কেবল মোহিত রক্ষিতের সঙ্গে একটু ব্যবহারিক ঘনিষ্ঠতা আছে। মোহিত রক্ষিত ফুর্তিবাজ ছোকরা, সুদর্শন চেহারা, মিষ্টি আচার ব্যবহার, কিন্তু প্রচণ্ড জুয়ারি। বন্ধুদের পাল্লায় পড়ে মাঝে মাঝে মাদকদ্রব্য সেবন করে, কিন্তু নেশাখোর নয়। প্রকাশ্যে চরিত্রদোষ ছিল না, কারণ ঘরে ছিল দজ্জাল বউ। এই মোহিত রক্ষিত মাঝে মধ্যে আসতো কালিময়ের কাছে টাকা ধার নিতে। তার বাবা তার জন্য যথেষ্ট সম্পত্তি রেখে গিয়েছিলেন, কিন্তু নগদ টাকা এমনভাবে বেঁধে দিয়ে গিয়েছিলেন যে প্রতি মাসে একটা বাঁধা বরাদ্দের বেশি সে হাতে পেত না। তাই মাসের শেষের দিকে হঠাৎ টাকার ঘাটতি হলে মোহিত কালিময়ের কাছে রিস্ট ওয়াচ বা আংটি বন্ধক রেখে, কখনো বা শুধু হাতেই টাকা ধার নিয়ে যেত। আবার হাতে টাকা এলে ঋণ শোধ করে দিয়ে যেত। কালিময় মোহিতকে মনে মনে পছন্দ করতেন, কারণ সে জুয়ারি হলেও মহাজনকে ফাঁকি দেওয়ার চেষ্টা করত না। একবার কালিময় জরিপের কাজে 2-3 দিনের জন্য গ্রামাঞ্চলে গিয়েছিলেন। ফিরে এসে দামিনীকে দেখে তার মস্তিষ্কে সন্দেহের আগুন জ্বলে উঠল। দামিনী ভালো মেয়ে নয়, নষ্ট মেয়ে। তার গুপ্ত নাগর আছে, আর তার সঙ্গে সে লুকিয়ে ব্যভিচার করে। সন্দেহ জিনিসটা যে সকল প্রমাণের উপর নির্ভর করে, সেই প্রমাণ কাউকে দেখানোও যায় না, এমনকি নিজের কাছেও সেগুলো খুব একটা স্পষ্ট নয়। তবুও এ জাতীয় সন্দেহের হাত ছাড়ানো যায় না। কালিময় মাথার মধ্যে তুষের আগুন জেলে ভাবতে লাগলেন, দামিনী বিয়ের আগে থেকেই দুশ্চরিত্রা। এই জন্যই তার দুঃসম্পর্কের বোন তাকে তাড়াতাড়ি বিদায় করেছিল। ভগ্নিপতির সঙ্গে নটঘট, লোকটা ওই জন্যই আসে। তারা সম্পর্কে ভাই বোন, কিন্তু যারা নষ্ট দুশ্চরিত্র তাদের কি সম্পর্কের জ্ঞান থাকে? শুধু তাই নয়, এখানেও দামিনীর গুপ্ত প্রণয়ী আছে। কে সে? বাড়িতে তো সেরকম কেউ আসে না। তার অনুপস্থিতিতে কার যাতায়াত আছে? সে কে? কালিময় স্থির করলেন কেবল সন্দেহের আগুনে জ্বলে পুড়ে লাভ নেই, ধরতে হবে। হাতে নাতে ধরে তারপর নষ্ট স্ত্রীলোকটাকে দূর করে দেবেন। কেলেঙ্কারি হবে, শহরে কান পাতা যাবে না, কিন্তু তা সত্ত্বেও এটা করতে হবে। শনিবার বিকেলে আদালত থেকে ফিরে জলযোগ করতে করতে কালিময় বললেন, আর রাত্রে মাছ ধরতে যাব। তার বাইরের ব্যবহার দেখে মনের কথা অনুমান করা যায় না। দামিনীর চোখের মধ্যে ঝিলিক খেলে গেল। সে তক্ষুনি চোখের পাতা নামিয়ে বলল, ও
তাহলে তোমার রাত্রির খাবার তৈরি করি, ফিরতে কি রাত হবে? কালিময় বললেন, যেমন হয়, 1-1:30। রাত 8:30টার পর কালিময় বের হলেন। একটি চটের থলিতে মাছ ধরার সরঞ্জাম, চারা, টোপ, ভাজা খোল ও মেথির গুঁড়ো, একটি কার্বাইডের সাইকেল ল্যাম্প, সেই সঙ্গে একটি 1.5 ফুট লম্বা লোহার ডান্ডা। রাতে মাছ ধরতে গেলে এই ডান্ডাটি তার সঙ্গে থাকে। নির্জন জায়গায় একা একা রাত কাটানো, আত্মরক্ষার একটা অস্ত্র সঙ্গে থাকা ভালো। এক হাতে ছিপ, অন্য হাতে থলি নিয়ে কালিময় বেরিয়ে গেলেন। তিনি দরজা পার না হওয়া পর্যন্ত দামিনী দরজার কাছে দাঁড়িয়ে রইল, তারপর বন্ধ করে দিল। বাড়িতে আর কেউ নেই। ঠিকে ঝি দিনের বেলা কাজ করে দিয়ে চলে গেছে, আবার কাল সকালে রাতের এঁটো বাসন মাজবে। কালিময়ের বাড়ির সামনের রাস্তাটির 2টি মুখ, একটি বাজারের দিকে, অন্যটি শহরের বাইরে গেছে। কালিময় বাইরের রাস্তা ধরলেন। চৌধুরীদের বাগান বাড়িটা শহরের 2 মাইল বাইরে। প্রকাণ্ড পুকুর, পুকুরে খোলসে পুঁটি থেকে শুরু করে বড় বড় রুই, কাতলা, মৃগেল, চিতল সব মাছই আছে। চৌধুরীরা কালে ভদ্রে বাগান বাড়িতে আমোদ করতে যান। একটা মালি বাগান বাড়ির তত্ত্বাবধান করে। চৌধুরীরা বড় জমিদার। কালিময় তাদের এস্টেটের একজন উকিল। পুকুরে মাছ ধরবার ঢালাও হুকুম আছে। কিছু দূর এগোবার পর মোহিতরক্ষীদের বাড়ির কাছাকাছি মোহিতের সঙ্গে তার দেখা হয়ে গেল। সে বলল, এই যে ঘোষমশাই, আপনার কাছেই যাচ্ছিলাম। কালিময় দাঁড়িয়ে গিয়ে বললেন, কি ব্যাপার? কিছু টাকার দরকার পড়েছিল। কত? 100-2। তা এখন তো হবে না, কাল সকালে এসো। তাই যাব। তা কোথায় চলেছেন? চৌধুরীদের পুকুরে নাকি? হ্যাঁ। বেশ আছেন। একটু হেসে মোহিত চলে গেল। নিজের বাড়িতে ফিরে গেল না, শহরে কোনো জুয়ার আড্ডায় গেল। মোহিতের বাড়ির সামনে দিয়ে যাবার সময় কালিময় শুনতে পেলেন বাড়ির ভেতর থেকে কাঁসা কণ্ঠের তীক্ষ্ণ স্বর ভেসে আসছে। বাড়িতে মন বসে না, না? দিনরাত শুধু জুয়া আর জুয়া। লক্ষ্মী ছাড়ার দশে আর কি? বাপ যা রেখে গেছে সব ছাড়ে গোল্লায় দিয়ে তবে নিশ্চিন্তি হবে। চলতে চলতে কালিময় ভাবতে লাগলেন, মোহিতের বউ সুন্দরী এবং যুবতী, কিন্তু কি গলা, কি মেজাজ! দুনিয়ায় বিয়ে করে কেউ সুখী হয়েছে কি? তিনি নিজে 2বার বিয়ে করেছেন, প্রথমটি চিররুগ্না, দ্বিতীয়টি ভ্রষ্টা। মানুষ বিয়ে করে কেন? রাস্তাটা আরো 1/2 মাইল গিয়ে মিউনিসিপ্যাল এলাকার শেষ প্রান্তে পৌঁছেছে। এরপরে আর আলোক স্তম্ভ নেই। এখানে পৌঁছে কালিময় একটি গাছের তলায় উপস্থিত হলেন। রাতে এ রাস্তায় লোক চলাচল খুবই কম। তবু কালিময় গাছের পিছন দিকে গিয়ে ছিপটি গাছের গুঁড়িতে হেলিয়ে দিলেন। থলেটি মাটিতে রেখে নিজে একটি উঁচু শিকড়ের ওপর বসলেন। এখানে বসলে রাস্তা দিয়ে মোটর গাড়ি গেলেও তার হেডলাইটের আলোয় তাকে দেখা যাবে না। পকেট থেকে সিগারেট বের করে কালিময় ধরালেন। ধরাবার সময় দেশলাইয়ের আলোতে হাতঘড়িটা দেখে নিলেন। 9:05। আজ সিগারেট বড় তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তিনি আর একটা সিগারেট ধরালেন। সেটা শেষ হতে আর একটা। 10টা বাজলে কালিময় পায়ের জুতো খুলে ফেললেন। জুতো জোড়া গাছের কাঁধে তুলে রাখলেন, শেয়াল কুকুরের নিয়ে যাতে না যায়। তারপর থলে থেকে লোহার ডান্ডাটি নিয়ে থলেটিও গাছের একটি গোঁজের মতো ডালে ঝুলিয়ে দিলেন। ছিপটি যেমন ছিল তেমনই রইল।
কালিময় লোহার ডান্ডাটি শক্ত হাতে ধরে নিঃশব্দে ফিরে চললেন। রাস্তায় জনমানব নেই। নিজের পাড়ায় যখন ফিরলেন তখন পাড়া নিশুতি। সব বাড়িতে আলো নিভে গেছে। কেবল মোহিতের বাড়ির একটা ঘরে আলো জ্বলছে। কালিময়ের নিজের বাড়িও অন্ধকার, কোথাও কোনো সাড়া শব্দ নেই। তিনি চোরের মতো প্রবেশ করলেন। বাড়ির প্রবেশদ্বার দুটি, একটি সামনে একটি পেছনে। কালিময় অনুভব করে দেখলেন দুটো দরজাই ভেতর থেকে বন্ধ। তিনি তখন নিঃশব্দ পায়ে শোয়ার ঘরের জানলার বাইরে এসে দাঁড়ালেন। জানালার একটি কপাট অল্প খোলা রয়েছে। ঘরের ভেতর অন্ধকার। কান পেতে থাকলে ফিসফিস গলার আওয়াজ শোনা যায়। শোন না, এই কিছুক্ষণ কান পেতে শুনবার পর কালিময় কণ্ঠস্বর দুটি চিনতে পারলেন। একটি তার স্ত্রী দামিনীর, অপরটি মোহিত রক্ষিতের। পরদিন সকালবেলা পাড়ায় হুলুস্থুল কাণ্ড। মোহিত রক্ষিত নিজের স্ত্রীকে খুন করে ফেরারি হয়েছে। বাড়িতে পুলিশ এসেছে। মোহিতের বাড়ির বাঁ পাশে গোপাল নিয়োগীর বাড়ি, ডান পাশে থাকেন প্রতাপচন্দ্র। দুজনেই প্রৌঢ় ব্যক্তি। তারা পুলিশের কাছে সাক্ষী দিলেন। মোহিত এবং অন্নপূর্ণার ঝগড়া রোজকার ব্যাপার। গতকাল রাত আন্দাজ 11টার সময় তারা মোহিতের বাড়ি থেকে অন্নপূর্ণার চিৎকার ও গালিগালাজের শব্দ শুনতে পান। মোহিত কোনোদিনই চেঁচিয়ে ঝগড়া করে না। গতকালও তার কণ্ঠস্বর শোনা যায়নি। হঠাৎ অন্নপূর্ণা মেরে ফেললে বলে 2-3 বার চিৎকার করেই চুপ করল। ব্যাপার এতটা চরমে আগে কখনো ওঠেনি। কিন্তু দাম্পত্য ঝগড়ায় বাইরের লোকের হস্তক্ষেপ করতে যাওয়া মূর্খতা। তাই গোপাল নিয়োগী এবং প্রতাপচন্দ্র অত রাতে আর বাড়ির বাইরে হননি। বিশেষত অন্নপূর্ণা যখন হঠাৎ চুপ করে গেল তখন তারা ভেবেছিলেন মোহিত বউকে পিটিয়ে শায়েস্তা করেছে। সে যে বউকে খুন করতে পারে এই সম্ভাবনা তাদের মাথায় আসেনি। সারা রাত মৃতদেহ খোলা বাড়িতে পড়েছিল। সকালবেলা ঝি এসে আবিষ্কার করেছে। ঝিয়ের চেঁচামেচিতে গোপালবাবু ও প্রতাপবাবু এ বাড়িতে এসেছেন এবং মৃতদেহ দেখে স্তম্ভিত হয়েছেন। কালিময় মোহিতের বাড়িতে গেলেন। পাড়ায় এমন একটা কাণ্ড হয়ে গেল, সকলেই গেছে, তিনি না গেলে খারাপ দেখায়। দারোগা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কিছু জানেন? এজেহার দেওয়ার ইচ্ছে কালিময়ের ছিল না। তিনি ইতস্তত করে বললেন, কখন এই ব্যাপার ঘটেছে? দারোগা গোপাল নিয়োগী ও প্রতাপচন্দ্রকে দেখিয়ে বললেন, এদের কথা থেকে মনে হয় রাত আন্দাজ 11টার সময় খুন হয়েছে। অন্য সাক্ষী নেই, বাড়িতে ঝি চাকর কেউ থাকতো না। কালিময় বললেন, 11টার কথা জানি না। আমি চৌধুরীদের পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম, কিন্তু রাত আন্দাজ 11:30টার সময় মোহিতের সঙ্গে আমার দেখা হয়েছিল। দারোগা বললেন, তাই নাকি? কোথায় দেখা হয়েছিল? কালিময় গতরাতে মোহিতের সঙ্গে পথে দেখা হওয়ার বিবরণ দিলেন। শুনে দারোগা বললেন, আর একটা জোরালো মোটিভ পাওয়া যাচ্ছে। মৃত মহিলার গলায় 10-12 ভরি ওজনের সোনার হার ছিল। খুনি সেটা নিয়ে গেছে। মোহিত রক্ষিত আপনার কাছে টাকা ধার নিতে যাচ্ছিল, কিন্তু আপনার কাছে ধার না পেয়ে খালি হাতেই জুয়ার আড্ডায় গিয়েছিল। সেখানে বোধহয় আমল পায়নি, তাই বউয়ের গলার হার নিতে এসেছিল। তারপর দারোগা পাড়ার আরো অনেককে প্রশ্ন করলেন, কিন্তু নতুন কোনো তথ্য পাওয়া গেল না। মোহিত জুয়ারি ছিল,
দলে পড়ে মাঝে মাঝে মদ খেত, কিন্তু মোটের উপর মানুষ মন্দ ছিল না। অন্নপূর্ণার সহ্য গুণ ছিল না, মুখের রাস ছিল না, সামান্য কারণে ঝগড়া বাঁধিয়ে পাড়া মাথায় করত। এই তথ্যগুলি সকলের মুখে প্রকাশ পেল। তদন্ত শেষ করে দারোগা লাশ নিয়ে চলে গেলেন। পলাতক মোহিত রক্ষিতের নামে পুলিশের হুলিয়া বের হল। গতরাতে প্রায় 1টার সময় কালিময় মাছ ধরে বাড়ি ফিরেছিলেন। দামিনী ঘুম চোখে এসে দরজা খুলে দিয়েছিল। জড়ানো কণ্ঠস্বরে জিজ্ঞাসাও করেছিল, মাছ পেলে? কালিময় সংক্ষেপে বলেছিলেন, না। আর কোনো কথা হয়নি। দামিনী গিয়ে আবার শুয়ে পড়েছিল। কালিময় হাত মুখ ধুয়ে তার পাশে শুলেন। দামিনী কয়েকবার আড়মোড়া ভেঙে ঘুমিয়ে পড়েছিল। কালিময় সারা রাত জেগেছিলেন। সকালবেলা দুজনের মধ্যে লুকোচুরি খেলা আরম্ভ হল। বাড়ির বাইরে খুনের খবর পেয়ে কালিময় বাড়ির ভেতরে এলেন। দামিনীকে বললেন, কাল রাত্রে মোহিত রক্ষিত বউকে খুন করে পালিয়েছে। দামিনী চা তৈরি করছিল। তার মুখখানা হঠাৎ শুকিয়ে শীর্ণ হয়ে গেল। সে চমকে গিয়ে ভয়ার্ত চোখ তুলে আবার নামিয়ে ফেলল। কালিময় বললেন, মোহিতকে তুমি দেখেছ নিশ্চয়ই? আমার কাছে আসতো টাকা ধার করতে। দামিনী চোখ তুলল না, জড়িয়ে পেঁচিয়ে বলল, কি জানি, মনে পড়ছে না। চা খেয়ে কালিময় ঘটনাস্থলে গেলেন। সেখান থেকে ফিরতে বেলা প্রায় দুপুর হল। বাড়ি এসে তিনি দামিনীকে বললেন, কাল রাত্রির 11টার সময় মোহিত তার বউকে খুন করেছে। দামিনীর চোখে ঝিলিক খেলে গেল। সে অন্যদিকে চোখ ফিরিয়ে বলল, তাই নাকি? কথাটা অত্যন্ত নীরস ও অর্থহীন শোনাল। মনের স্পর্শহীন নিষ্প্রাণ বাঁধা বুলি। পরদিন সোমবার। মোহিতের হুলিয়া শহরের বাইরেও জারি হয়ে গেছে, কিন্তু মোহিত এখনো ধরা পড়েনি। শহর থেকে 3 স্টেশন দূরে বড় জাংশন। সোমবার সন্ধেবেলা পুলিশের জমাদার অভয় শিকদার জাংশনের সদর প্ল্যাটফর্মে পায়চারি করছিল। সে এক রাতের জন্য ছুটি নিয়ে ধুতি পাঞ্জাবি পরে শ্বশুর বাড়ি যাচ্ছে। তার বয়স 27-28, প্রথম পুত্র সন্তান জন্মেছে, তাই ছেলের মুখ দর্শনের জন্য সে এক রাতের ছুটি পেয়েছে। তার শ্বশুরবাড়ি খুব একটা দূরে নয়, ট্রেনে ঘন্টা 3 রাস্তা। কিন্তু জাংশন পর্যন্ত এসে সে আটকে গেছে। ওদিকের ট্রেনের কি একটা গোলমাল হয়েছে, 2.5 ঘন্টা লেট। অভয় শিকদার অধীরভাবে প্ল্যাটফর্মে পায়চারি করছে। সময় যেন কাটতে চায় না। সে স্টেশনের পরিচিত মালবাবু ও চেকারদের সঙ্গে গল্প করছে। স্টেশনের প্ল্যাটফর্মে যে ছোট পুলিশ থানা আছে, সেখানে বসে আড্ডা দিয়েছে, পলাতক খুনি আসামি মোহিত রক্ষিত সম্বন্ধে আলোচনা করেছে। আসামিকে সে চেনে, কিন্তু এখন আর তাকে কোথায় পাওয়া যাবে? সে এতক্ষণে হিল্লি দিল্লি মক্কা মদিনা পার হয়ে গেছে নিশ্চয়ই। কাল আবার শেষ রাতেই ট্রেনে চড়ে ফিরতে হবে। দারোগাবাবু বলে দিয়েছেন, ছেলের মুখ দর্শনে আত্মহারা হয়ে দেরি করলে চলবে না। ভোরবেলায় যথাসময়ে ডিউটিতে আসা চাই। প্ল্যাটফর্মে অন্য গাড়ি আসছে যাচ্ছে, যাত্রীরা উঠছে নামছে। একটা ট্রেন চলে গেলে কিছুক্ষণের জন্য প্ল্যাটফর্ম খালি হয়ে যাচ্ছে। ক্রমে স্টেশনের আলোগুলি জ্বলে উঠল। এতক্ষণে শ্বশুরবাড়ি পৌঁছে যাওয়ার কথা। অভয় ক্লান্ত ভাবে একজন চেকারকে গিয়ে বলল, আর কত দেরি দাদা, গাড়ি আসছে? চেকার বললেন, আসছে আসছে, আর মিনিট 20। তারপর মিষ্টি খাওয়াচ্ছ কবে? হ্যাঁ? অভয় হুঁ হুঁ করে হেসে বলল, সব হবে দাদা, আগে ছেলেটাকে দেখে আসি, আপাতত এই একটা চলুক, বলে সিগারেটের প্যাকেট বের করে দিল।
চেকার সিগারেট নিয়ে প্রস্থান করলে অভয় অনুভব করল তার খিদে পেয়েছে। সম্ভবত মিষ্টি খাওয়ানোর কথায় খিদের কথা মনে পড়ে গেছে। সে থার্ড ক্লাস যাত্রীদের ওয়েটিং রুমের দিকে চলল। সেখানে খাবার ও চায়ের স্টল রয়েছে। ওয়েটিং রুমের প্রকাণ্ড চত্বরে 2-4 জন যাত্রী, কেউ শুয়ে কেউ বসে সময় কাটাচ্ছে। ইলেকট্রিক বাতির আলোতে অন্ধকার দূর হয়েছে বটে, কিন্তু আবছায়াটা কাটেনি। চায়ের স্টলে উজ্জ্বল আলো। অভয় স্টলে গিয়ে চা ও বিস্কুট চাইল। স্টলের সামনে কেবল একজন লোক দাঁড়িয়ে চা খাচ্ছিল। মাথায় বর্মি কায়দায় রুমাল বাঁধা, মুখে 2-3 দিনের দাড়ি। অভয় স্টলে এলে সে একটু সরে গিয়ে তার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে চা খেতে লাগলো। অভয় প্রথমে তাকে লক্ষ্য করেনি। বিস্কুটের সঙ্গে চা খেতে খেতে সে একসময় লোকটার মুখের একটা দিক দেখতে পেল। গালে গভীর কালির দাগের মতো দাড়ি সত্ত্বেও অভয় তাকে চিনতে পারল। হাতে চায়ের পেয়ালাটা একবার পিরিচের ওপর নেচে উঠল। তারপর কিছুক্ষণের জন্য সে নিশ্চল হয়ে গেল। মাথার মধ্যে প্ল্যান ঠিক করতে করতে অভয় চা শেষ করল। স্টলওয়ালাকে পয়সা দিয়ে অলস গলায় জিজ্ঞাসা করল, এই পানের দোকানটা কোন দিকে? স্টলওয়ালা বলল, পান সিগারেট আপনি প্ল্যাটফর্মে পাবেন, ও হোকারের কাছে। যেন কোনোই তাড়া নেই এমনই মন্থর গতিতে অভয় প্ল্যাটফর্মে ফিরে গেল। তারপর ছুটতে ছুটতে থানার ঘরে প্রবেশ করল। 5 মিনিট বাদে সে আবার চায়ের স্টলে ফিরে এলো। মাথায় রুমাল বাঁধা লোকটা চা শেষ করে দোকানদারকে পয়সা দিচ্ছে। অভয় তার পিছনে গিয়ে দাঁড়ালো। সে ফিরতেই অভয়ের সাথে তার চোখাচোখি হলো। সে অভয়কে চিনল না, পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করল। ইতিমধ্যে দুদিক থেকে পুলিশের পোশাক পরা 2 জন লোক এগিয়ে আসতে শুরু করে দিয়েছে। অভয় বলল, তোমার নাম মোহিত রক্ষিত, তুমি ফেরারি আসামি। কে? মোহিত কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে গেল। তারপর ভড়কানো ঘোড়ার মতো পালাবার চেষ্টা করল, কিন্তু পালাতে পারল না। 3 দিক থেকে 3 জন তাকে চেপে ধরল। থানার ঘরে নিয়ে গিয়ে মোহিতকে সার্চ করা হলো। তার কাছে তার মৃত স্ত্রীর সোনার হার এবং কয়েক গন্ডা পয়সা পাওয়া গেল। নগদ টাকার অভাবে সে বেশি দূর পালাতে পারেনি। সেই রাতে অভয়ের পুত্রমুখ দর্শন হলো না। গাড়ি এসে চলেও গেল। অভয় মোহিতের হাতে হাতকড়া পরিয়ে 2 জন কনস্টেবল সঙ্গে শহরে ফিরে চলল। মোহিতের মামলা দায়রা আদালতে উঠল। মোহিতের পক্ষে একজন নামজাদা ফৌজদারি উকিল নিযুক্ত হয়েছিলেন, তার সঙ্গে 2-3 জন জুনিয়র। সরকারের পক্ষে ছিলেন স্থানীয় প্রবীণ পাবলিক প্রসিকিউটর। কালিময় যদিও কোনো পক্ষেই নিযুক্ত হননি, তবু তিনি বরাবর কোর্টে হাজির ছিলেন। অন্য আরও অনেক জুনিয়র উকিল উপস্থিত ছিল। তাছাড়া শহরের কৌতূহলী জনসাধারণ ভিড় করে মজা দেখতে এসেছিল। আসামির কাঠগড়ায় মোহিত রক্ষিত এক মাথার রুক্ষ চুল ও এক মুখ দাড়ি নিয়ে চোখ নামিয়ে দাঁড়িয়েছিল। হাকিম রামরাখাল সেন এসে বিচারকের আসনে বসবার পর মামলা আরম্ভ হল। রামরাখাল সেন কড়া মেজাজের বিচারপতি। তাঁর এজলাসে উকিলরা বৃথা বাক্যব্যয় বা চেঁচামেচি করতে সাহস করে না। জিউরি নির্বাচন সম্পন্ন হলে সরকারি উকিল সংক্ষেপে মামলা বয়ান করলেন। মোহিত রক্ষিত উচ্ছৃঙ্খল যুবক, জুয়া এবং আনুষঙ্গিক নানা প্রকার কদাচারে পৈতৃক পয়সা ওড়ানোই তার একমাত্র কাজ ছিল। তার সতীসাধ্যী স্ত্রী অন্নপূর্ণা তাকে সৎ পথে আনবার চেষ্টা করত, কিন্তু পেরে উঠত না। এই নিয়ে স্বামী স্ত্রীতে প্রায় বচসা হতো। নিজের রুচি ও প্রবৃত্তি অনুযায়ী কাজে বাধা পেয়ে মোহিত স্ত্রীর প্রতি অতিশয় বিদ্বেষ ভাবাপন্ন হয়ে উঠেছিল। গত 27শে সেপ্টেম্বর শনিবার স্বামী স্ত্রীর বিরোধ চরমে ওঠে।
মোহিতের জুয়া খেলবার প্রবৃত্তি চাগাড় দিয়েছিল, অথচ মাসের শেষে তার হাতে টাকা ছিল না। সে প্রথমে টাকা ধার করবার চেষ্টা করল, কিন্তু টাকা ধার না পেয়ে স্ত্রীর গলার হার বন্ধক দিয়ে টাকা সংগ্রহ করবার মতলব করল। রাত 10:30টার পর সে বাড়ি ফিরে স্ত্রীর কাছে হার চাইল। অন্নপূর্ণা হার দিতে অস্বীকার করল। তখন মোহিত স্ত্রীর মাথায় প্রচণ্ড জোরে আঘাত করে তাকে খুন করল এবং তার গলা থেকে হার খুলে নিয়ে ফেরারি হল। দুদিন বাদে সোমবার সন্ধ্যায় রেলওয়ে জাংশনে পুলিশ মোহিতকে গ্রেপ্তার করে। তার সঙ্গে তখনও তার মৃত স্ত্রীর হার ছিল। সেই হার পুলিশ কর্তৃক কেমিক্যাল অ্যানালিস্টের কাছে পাঠানো হয়। হার পরীক্ষার পর জানা গেছে তাতে রক্ত লেগেছিল এবং সেই রক্ত মোহিতের স্ত্রীর রক্ত, অন্তত একই গ্রুপের রক্ত। ডাক্তারিতে যাকে AB গ্রুপের রক্ত বলে, সেই রক্ত। খুনের প্রত্যক্ষদর্শী সাক্ষী অবশ্য নেই, কিন্তু সব প্রমাণ পরপর সাজিয়ে বলাই যায় মোহিত নিজের স্ত্রীকে খুন করেছে। এই বিষয়ে রিজনেবল ডাউটের অবকাশ নেই। আসামিকে প্রশ্ন করা হলো, তুমি দোষী কি নির্দোষ? মোহিত হাত জোড় করে হাকিমকে বলল, হুজুর, আমি মহাপাপী, কিন্তু আমি আমার স্ত্রীকে খুন করিনি হুজুর। আসামি পক্ষের উকিল বললেন, হুজুর, আমার মক্কেল বেকসুর, তার বিরুদ্ধে সাক্ষী সাবুত কিচ্ছু নেই। সরকারি উকিল আগে নিজের কেস প্রমাণ করুন। আসামির সাফাই এখন উজ্জ্বল রইল, প্রয়োজন হলে পরে হুজুরে দাখিল করব। অতঃপর একে একে সাক্ষীরা এসে জবানবন্দি দিতে লাগলো। অনেক সাক্ষী, গোপাল নিয়োগী এবং প্রতাপচন্দ্র সাক্ষ্য দিলেন। কালীময়েরও সাক্ষ্য দেবার কথা, কিন্তু তিনি আগেই পাবলিক প্রসিকিউটরের কাছে গিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়েছেন। তিনি উকিল, তার যে তেজারতির কারবার আছে এই কথা প্রকাশ্য আদালতে প্রচার হয়ে গেলে তার নিন্দা হবে। পাবলিক প্রসিকিউটর বলেছিলেন, আপনাকে না হলেও চলে যাবে, দুজন মারোয়ারি সাক্ষী আছে, তাদের দিয়ে কাজ চালিয়ে নেব। প্রথম দিন 3-4 জন সাক্ষীর এজেহার হল। মোহিতের উকিল দীর্ঘকাল জেরা করেও সাক্ষীদের টলাতে পারলেন না। সেদিনের মতো মোকদ্দমা শেষ হলে মোহিতকে আবার লকআপে নিয়ে যাওয়া হলো। না, জামানত সে পায়নি। আদালত থেকে ফিরে কালীময় হাত মুখ ধুয়ে জলযোগ করতে বসলেন। ঘরে তিনি আর দামিনী ছাড়া আর কেউ নেই। দামিনী খাঁচায় ধরা পড়া ইঁদুরের মতো ঘরের এদিক থেকে সেদিক ছটফট করে বেড়াচ্ছে। বাইরে বেরোবার পথ খুঁজে পাচ্ছে না। সে জানে আজ থেকে মোহিতের মোকদ্দমা আরম্ভ হয়েছে। কালীময় জলযোগ করতে করতে বললেন, আর ডায়রা এজলাসের লোকের লোকারণ্য, তিল ফেলবার জায়গা ছিল না। সবাই মোহিতের মোকদ্দমা শুনতে এসেছে। দামিনী কথা বলল না। তার অস্থিরতা যেন একটু বেড়ে গেল। কালীময় আবার বললেন, মোহিত বলল সে মহাপাপী, কিন্তু বউকে খুন করেনি। হয়তো সত্যি কথাই বলেছে। হয়তো যে সময় তার বউ খুন হয় সে সময় সে অন্য কোথাও ছিল, কিন্তু প্রমাণ করবে কি করে? দামিনীর ছটপটানি আরো বেড়ে গেল, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হলো না। কালীময় দামিনীর মুখের দিকে চোখ তুলে বললেন, মোহিত যদি প্রমাণ করতে না পারে যে খুনের সময় অন্য কোথাও সে ছিল, তাহলে বোধহয় তার ফাঁসি হবে। রামরাখালবাবু বড় কড়া হাকিম। দামিনী হঠাৎ ঘর থেকে বের হয়ে গেল, যেন খাঁচার ইঁদুর পালাবার পথ খুঁজে পেল। পরদিন মোহিতের বিচারে আরো সাক্ষী এলো। সরকারি ডাক্তার পোস্টমর্টেম রিপোর্ট দিলেন। মাথায় ভারী ভোঁতা অস্ত্রের আঘাতে অন্নপূর্ণার মৃত্যু ঘটেছে। মৃত্যুর সময়
মাঝরাতের কাছাকাছি। অন্নপূর্ণার রক্ত AB গ্রুপের। AB গ্রুপের রক্ত খুবই বিরল, শতকরা 3 জনের মধ্যে পাওয়া যায়। অতঃপর পুলিশের যে দারোগা তদন্তের ভার পেয়েছিলেন তিনি সাক্ষী দিলেন। 2 জন মারওয়াড়ি সাক্ষী দিল। খুনের রাতে আন্দাজ 9টার সময় মোহিত তাদের কাছে টাকা ধার নিতে গিয়েছিল, কিন্তু তারা জানতো মোহিত জুয়ারি, তাই খালি হাতে টাকা ধার দেয়নি। বলেছিল বন্ধক কিছু পেলে তবে টাকা ধার দিতে পারবে। মোহিত চলে গিয়েছিল, আর ফিরে আসেনি। সাক্ষীদের জেরা শেষ করতে করতে দ্বিতীয় দিনের শুনানি শেষ হলো। সাক্ষীরা প্রত্যেকে অটল রইল। তৃতীয় দিনের সাক্ষীরা ভালো করে মোহিতের গলায় ফাঁসির দড়ি পরিয়ে দিল। প্রথমে অভয় শিকদার এসে মোহিতকে গ্রেপ্তার করবার ইতিহাস বলল। গ্রেপ্তারের সময় মোহিত পালাবার চেষ্টা করেছিল সেটাও উল্লেখ করল। জাংশন স্টেশনের পুলিশ দারোগা মোহিতের বডি সার্চ করে সোনার হার পেয়েছিলেন সেটাও প্রকাশ করলেন। সোনার হারে রক্তচিহ্ন লক্ষ্য করে তিনি ওটি খামে ভরে তদন্তের ভারপ্রাপ্ত কর্মচারীর কাছে পাঠিয়ে দেন। হারটি এক্সিবিট রূপে কোর্টে দাখিল করা হলো। অতঃপর এলেন সরকারি রাসায়নিক পরীক্ষক। তিনি বললেন হারে যে রক্ত লেগেছিল তা তিনি পরীক্ষা করে দেখেছেন মানুষের রক্ত এবং AB গ্রুপের রক্ত। পোস্টমর্টম করেছেন যে ডাক্তার, সেই ডাক্তারের সাক্ষ্যের সাথে মিলে গেল। কারুর সন্দেহই রইল না যে মোহিত রক্ষিত তার মৃত স্ত্রীর রক্তাক্ত দেহ থেকে হাড় খুলে নিয়েছিল, এবং সে যদি খুন না করে থাকে তবে ফেরারি হলো কেন? অতএব রিজনেবল ডাউটের কোনো অবকাশই রইল না। পাবলিক প্রসিকিউটর হাকিমকে বললেন, হুজুর, আমার সাক্ষী শেষ হয়েছে, এবার আসামি পক্ষ সাফাই পেশ করতে পারেন। আসামির উকিল উঠে বললেন, হুজুর, সরকারি উকিল নিঃসংশয়ে প্রমাণ করতে পারেননি যে আসামি খুন করেছে। যাও, আজ তো আর সময় নেই, কাল আমি সাফাই সাক্ষী দাখিল করব। তারা প্রমাণ করবে স্যার যে খুনের রাত্রে আসামি অন্যত্র ছিল। আসামির কাঠগড়ায় মোহিত একবার ভীত ব্যাকুল চোখে চারিদিকে চাইল, যেন চিৎকার করে কিছু বলতে চাইল। তারপর 2 হাত দিয়ে মুখ ঢাকল। উকিল কি রকম সাফাই সাক্ষী দেবেন তা সে জানত না। উকিল মোহিতের কাছে সত্য কথা জানবার চেষ্টা করেছিলেন, কিন্তু বিফল হয়ে নিজেই সাক্ষীর ব্যবস্থা করেছিলেন। সেই রাতে ঘুমানোর আগে কালিময় আলমারি থেকে হুইস্কির বোতল বের করলেন। গ্লাসে হুইস্কি ঢেলে তাতে জল মিশিয়ে গ্লাস হাতে বিছানার পাশে এসে বসলেন। দামিনী ঘুমানোর আগে আয়নার সামনে দাঁড়িয়ে মুখে ক্রিম মাখছিল। কালিময় বললেন, মোহিতকে দেখে দুঃখ হয়, কি যেন বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। মোকদ্দমার অবস্থা ভালো নয়, মনে হচ্ছে ওর ফাঁসি হবে। দামিনী কালিময়ের দিকে মুখ ফেরালো না, 2 হাতের আঙুল দিয়ে মুখে ক্রিম ঘষতে থাকল। কালিময় গ্লাসে চুমুক দিয়ে বললেন, আমার কি মনে হয় জানো, এর মধ্যে স্ত্রীলোক ঘটিত কোনো ব্যাপার আছে। মোহিতের সঙ্গে বোধহয় কোনো কুলবধূর নটঘট ছিল। যে রাতে খুন হয় সে রাতে মোহিত তার কাছে গিয়েছিল, কিন্তু সে কথা এখন সবার সামনে বলতে পারছে না। এমন অনেক অপরাধ আছে যা স্বীকার করাচ্ছে ফাঁসিতে চড়াই ভালো। দামিনী আলো নিভিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। কালিময় অন্ধকারে হুইস্কির গ্লাস শেষ করে শুয়ে পড়লেন। লেপের মধ্যে দামিনীর হাতে তার হাত ঠেকল। দামিনীর হাত বরফের মতো ঠান্ডা। কিছুক্ষণ চুপ থেকে কালিময় বললেন, মোহিত লুচ্চা লম্পট হোক, ওর মনটা ভদ্র। যার সঙ্গে ওর পীড়িত তার কিন্তু উচিত এগিয়ে আসা।
সকলের সামনে দাঁড়িয়ে বলা মোহিত খুনের রাতে কোথায় ছিল। নিন্দে হবে, কলঙ্ক হবে, তবু একটা নির্দোষ মানুষের প্রাণ তো বাঁচবে। উচিত কিনা তুমিই বলো। দামিনী লেপের ভেতর থেকে ফোঁস করে উঠল। আমি কি জানি? মোহিতের মোকদ্দমা সম্বন্ধে এই প্রথম সে কোনো কথা বলল। কালিময়ের ইচ্ছে হল বিছানা থেকে উঠে গিয়ে বাইরের ঘরের চৌকির ওপর রাত কাটান, কিন্তু সতীসাধ্যী স্ত্রীর থেকেও নষ্ট স্ত্রীলোকের চৌম্বক শক্তি আরো প্রবল। চতুর্থ দিন মোহিতের উকিল আদালতে 3টি সাফাই সাক্ষী পেশ করলেন। সাক্ষী 3টিকে দেখলেই চেনা যায় নামকাটা সেপাই। ভদ্র সন্তান হলেও এরা সমাজের যে স্তরে বাস করে তাকে সমাজের অধমাঙ্গ বলা চলে। নেশা, জুয়া এবং সর্ববিধ অসাধুতা তাদের মুখে পোস্ট অফিসের শিলমোহরের মতো কালো ছাপ মেরে দিয়েছে। তারা একে একে এসে সাক্ষ্য দিল যে খুনের রাতে তারা 3 জনে মোহিতের সঙ্গে রাত 9:30 থেকে 1টা পর্যন্ত ব্রিজ খেলেছিল। ব্রিজ খেলা জুয়া নয়, গেম অফ স্কিল, সুতরাং জুয়া খেলা সম্বন্ধেও তারা নিষ্পাপ। শহরে একটি সিনেমা হল আছে, তার ভেতর একটি মন্দির, তারই কাছাকাছি একটি কুঠুরিতে বসে তারা ব্রিজ খেলেছিল। ওই মন্দিরের অ্যাসিস্ট্যান্ট পুরোহিত তাদের বন্ধু, তাই ওই কুঠুরিতে বসে তারা প্রায় তাস পাশা খেলে। সেদিন রাত 1টার সময় মোহিত উঠে বাড়ি চলে যায়। তারপর কি ঘটেছে তারা জানে না। এদের সাক্ষ্য ধোপে টিকল না। পাবলিক প্রসিকিউটরের জেরায় ভেঙে পড়ল। দেখা গেল ব্রিজ খেলায় হরতন বড় কি চিড়িতন বড় তা তারা জানে না। সিনেমায় সেদিন কোন ছবি দেখানো হচ্ছিল তাও তারা মনে করে বলতে পারল না। একজন সাক্ষী বলে ফেলল সেদিনটা শুক্রবার ছিল কি শনিবার ছিল সেটাই তার ঠিক করে মনে পড়ছে না। 3টি সাক্ষীর সাক্ষ্যদান শেষ হতে হতে দুপুর গড়িয়ে গেল। হাকিম রামরাখাল বাবুর কপালে ভ্রুকুটি জমা হচ্ছিল। তিনি আসামির উকিলকে জিজ্ঞাসা করলেন, এরকম সাক্ষী আপনার আর কটি আছে? উকিল অপ্রতিভ হয়ে বললেন, আগে আমার কেস ক্লোজ করলাম, আর সাক্ষী দেব না। হাকিম একবার দেয়াল ঘড়ির দিকে তাকালেন, বললেন, ভালো, এবার তাহলে আর্গুমেন্ট শুরু করুন। হুজুর। আসামির উকিল সওয়াল জবাব আরম্ভ করবার আগে কাগজপত্র নাড়াচাড়া করতে করতে জুনিয়রদের সঙ্গে নিচু গলায় কথা বলছিলেন। এমন সময় কালিময় কোর্টের পেছন দিকের একটি বেঞ্চি থেকে উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর, আমার কিছু বক্তব্য আছে। আমি এই মোকদ্দমায় কোর্টের পক্ষ থেকে সাক্ষী দিতে চাই। হাকিম চমকে গিয়ে মুখ তুললেন। কালিময় কোর্টের সামনে এসে সাক্ষীর কাঠগড়ায় উঠলেন। হাকিমকে বললেন, হুজুর, আমি একজন উকিল, এই শহরের বাসিন্দা, আসামির প্রতিবেশী। মামলা সম্বন্ধে আমি কিছু জানি, হুজুর, তা পেশ করার অনুমতি দেওয়া হোক। হাকিম কিছুক্ষণ কালিময়ের দিকে চেয়ে থেকে তারপর ঘাড় নাড়ালেন। কালিময়কে হলফনামা পড়ানো হলো। তিনি হাকিমের দিকে ফিরে ধীর মন্থর কণ্ঠে বলতে আরম্ভ করলেন, হুজুর, এই মামলার গোড়া থেকে আমি কোর্টে হাজির আছি। সমস্ত সাক্ষীর জবানবন্দি শুনেছি। সরকারি উকিল সাক্ষী সাবুত দিয়ে প্রমাণ করেছেন যে গত 27শে সেপ্টেম্বর রাত আন্দাজ 11টার সময় মোহিত রক্ষিত তার স্ত্রী অন্নপূর্ণাকে খুন করেছে। হুজুর, অন্নপূর্ণাকে কে খুন করেছে আমি জানি না, কিন্তু আমি হলফ নিয়ে বলতে পারি সেই রাতে 11টার সময় মোহিত তার নিজের বাড়িতে ছিল না। কালিময় একটু থামলেন। হাকিম গম্ভীরভাবে ভুরু কুঁচকে প্রশ্ন করলেন, কোথায় ছিল? কালিময় বললেন, আমার বাড়িতে হুজুর। হাকিম রামরাখাল বাবু বিদ্রূপে সুরে বলে উঠলেন,
রাত 11টার সময় আসামি আপনার বাড়িতে কি করছিল? আপনার সঙ্গে তাস খেলছিল? কালিময় বললেন, না হুজুর, আমি বাড়িতে ছিলাম না। হাকিম বললেন, তবে মাথা হেঁট করে কালিময় বললেন, আমি বাড়ি নেই জানতো বলেই মোহিত আমার বাড়িতে গিয়েছিল। মোহিতের সঙ্গে আমার স্ত্রীর সম্পর্ক আছে। কোট ঘরের মাথার উপর বজ্রপাত হলেও এমন লোমহর্ষক পরিস্থিতি তৈরি হতো না। কোর্টে উপস্থিত লোকগুলি যেন কিছুক্ষণের জন্য অসাড় হয়ে গেল। তারপর পিছন দিকের ভিড়ের মধ্যে একটা চাপা কলরব উঠল। হাকিম রাম রাখালবাবু কটমট করে তাকালেন সবার দিকে। কিছুক্ষণ বাদে সবাই চুপ করে গেলেন, কিন্তু সকলের উত্তেজিত চোখ পর্যায়ক্রমে একবার কালিময়ের দিকে, আরেকবার আসামি মোহিত রক্ষিতের দিকে ফিরতে লাগল। মোহিত কালিময়কে কাঠগড়ায় উঠতে দেখে কাঠ হয়ে গিয়েছিল। এখন দুহাতে মুখ ঢেকে বসে রইল। রাম রাখালবাবু সাক্ষীর দিকে ফিরলেন। আপনি বলছেন যে আপনি বাড়ি ছিলেন না? আগে না, আমি রাত আন্দাজ 8:30টার সময় চৌধুরীদের পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম। তাহলে আপনি জানলেন কি করে যে আসামি আপনার বাড়িতে গিয়েছিল? আগে আমি আবার ফিরে এসেছিলাম। আমি দ্বিতীয় পক্ষে বিয়ে করেছি। কিছুদিন থেকে আমার সন্দেহ হয়েছিল যে আমার স্ত্রীর চালচলন ভালো নয়, তাই সেদিন যাচাই করবার জন্য মাছ ধরার ছল করে বেরিয়েছিলাম বাড়ি থেকে। হাকিম কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপর কড়া সুরে বললেন, এতদিন এ কথা বলেননি কেন? কালিময় বললেন, লজ্জায় বলতে পারিনি হুজুর। নিজের স্ত্রীর কলঙ্কের কথা কে প্রকাশ করতে চায়? তাছাড়া মোহিত আমার বন্ধু নয়, আমার শত্রু। তাকে বাঁচাবার কোনো দায় আমার নেই। কিন্তু যখন দেখলাম তার ফাঁসির সম্ভাবনা অনিবার্য হয়ে পড়েছে, তখন আর থাকতে পারলাম না। যত বড় পাপী হোক, সে খুন করেনি। এই সময় মোহিত চাপা গলায় কেঁদে উঠল। সরকারি উকিল উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর, আমি সাক্ষীকে জেরা করতে চাই। হাকিম বললেন, অবশ্য, কিন্তু আজ আর সময় নেই। কাল সকালে সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে। সেদিন কোর্ট উঠল। সন্ধ্যের সময় কালিময় বাড়ি ফিরলেন। মফস্বলের শহরে পরের কেচ্ছা হাওয়ার আগে ছোটে। কালিময় বাড়ি ফিরে দেখলেন শোয়ার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। তিনি কয়েকবার দরজা ধাক্কা দিলেন, কিন্তু দামিনী বের হল না। কালিময় বাইরের ঘরে চৌকির ওপর শুয়ে রাত কাটালেন। পরের দিন আদালতের ভিড় প্রথম দিনের ভিড়কেও ছাপিয়ে গেছে। বিচার ঘর ছাপিয়ে, বারান্দা ছাপিয়ে উদ্বেল জনতা মাঠের ওপর ছড়িয়ে পড়েছে। আমরা কলকাতার কয়েকজন সাংবাদিক রাতে খবর পেয়ে এসে জুটেছি এবং কোর্ট রুমে জায়গা করে বসে আছি। আসামির কাঠগড়ায় মোহিতকে দেখা যাচ্ছে না। সে কাঠগড়ার খাঁচার মেঝেই বসে সবার চোখের আড়ালে নিজেকে বাঁচাবার চেষ্টা করছে। কালিময়ের জবানবন্দি আরম্ভ হল, কিন্তু নতুন কিছু বললেন না। আগে যা বলেছিলেন তাই বিস্তারিত করে আবার বললেন। মোহিতের উকিল অপ্রত্যাশিত সাক্ষী পেয়ে ভরাডুবি থেকে রক্ষা পেয়েছিলেন। তিনি কালিময়কে জেরা করলেন না। পাবলিক প্রসিকিউটর হিংস্রভাবে কালিময়কে আক্রমণ করলেন। সমধর্মী উকিল বলে কোনো রেয়াত করলেন না, কিন্তু তাঁর জেরা ব্যর্থ হল। কালিময়কে তিনি টলাতে পারলেন না। সওয়াল ও জবাবের কিছু অংশ। কতদিন হলো আপনি দ্বিতীয়বার বিয়ে করেছেন? বছর 2 হলো। কবে আপনি জানতে পারলেন যে আপনার স্ত্রীর চালচলন ভালো নয়? জানতে পারিনি, সন্দেহ করেছিলাম। কবে সন্দেহ করেছিলেন? এই ঘটনার 2-4 দিন আগে। কি দেখে সন্দেহ হয়েছিল? চালচলন দেখে।
স্ত্রীকে এ বিষয়ে কিছু বলেছিলেন? না। কেন বলেননি? কালিময় জিজ্ঞাসু চোখে হাকিমের দিকে চাইলেন। হাকিম বললেন, প্রশ্ন অবান্তর, অন্য প্রশ্ন করুন। আপনি বলেছেন সেই রাতে নিজের শোবার ঘরে জানলার বাইরে দাঁড়িয়ে আপনি আড়ি পেতেছিলেন। কটা থেকে কটা পর্যন্ত আড়ি পেতেছিলেন? আন্দাজ 10:15 থেকে 12টা পর্যন্ত। এই 1.25 ঘন্টা আপনি চুপটি করে জানলার বাইরে দাঁড়িয়ে রইলেন? হ্যাঁ। ঘর অন্ধকার ছিল, কিছু দেখতে পাচ্ছিলেন না? না। কিন্তু ওদের কথা শুনতে পাচ্ছিলেন? হ্যাঁ। ওরা বেশ জোরে জোরে কথা বলছিল? না, চুপি চুপি কথা বলছিল। চুপি চুপি কথা বলা সত্ত্বেও আপনি আসামির গলা চিনতে পারলেন? শুধু গলা শুনে নয়, ওদের কথা থেকেও বুঝতে পেরেছিলাম। কি কথা থেকে বুঝতে পেরেছিলেন? আসামি একবার বলেছিল, মোহিত রক্ষিত ভদ্রলোকের ছেলে, প্রাণ গেলেও ভদ্রমহিলার কলঙ্ক হতে দেবে না। মোহিত রক্ষিতের মুখ থেকে এ কথা কেউ জানতে পারবে না। আর কি কি কথা শুনেছিলেন? কালিময় চোখ নামিয়ে চুপ করে রইলেন। হাকিম উকিলকে বললেন, অন্য প্রশ্ন করুন। যাক, আপনি যখন জানতে পারলেন যে আপনার স্ত্রী ব্যভিচারিণী, তখন আপনার রক্ত গরম হয়ে ওঠেনি, রাগ হয়নি? হয়েছিল, কিন্তু সেই সঙ্গে ভয়ও হয়েছিল। ভয় কিসের? রাগের মাথায় ইচ্ছে হয়েছিল দরজা ভেঙে ঢুকে দুজনকেই ঠ্যাঙাই, কিন্তু ভয় হলো আমি একা, ওরা দুজন। ওরা যদি আমায় খুন করে। তাই ফিরে গিয়ে মাছ ধরতে লাগলেন? হ্যাঁ। আপনি মানুষ না কেঁচো? কালিময় চুপ করে রইলেন। হাকিম কড়া স্বরে সরকারি উকিলকে বললেন, আপনি বারবার এভিডেন্স অ্যাক্টের বাইরে যাচ্ছেন। এসব প্রশ্ন অবান্তর, অসঙ্গত। আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে আপনি বুঝতে পারেন। আরেকটা প্রশ্ন হুজুর। সরকারি উকিল সাক্ষীর দিকে ফিরলেন। আপনার স্ত্রী এখনো আপনার বাড়িতেই আছে? আজ সকাল পর্যন্ত ছিল। এই ব্যাপারের পর তার সঙ্গে আপনার সম্বন্ধ কিরকম? হাকিম আবার ধমক দিয়ে উঠলেন, অসঙ্গত, অবান্তর। কেসের সঙ্গে এই প্রশ্নের কোনো সম্বন্ধ নেই। কালিময় হাকিমের দিকে ফিরে বললেন, হুজুর, প্রশ্নের উত্তর দিতে আমার আপত্তি নেই। আমি বয়স্ক মানুষ, যুবতীকে বিয়ে করা আমার উচিত হয়নি। তাই যখন স্ত্রীর স্বভাব চরিত্রের কথা জানতে পারলাম, তখন মনে মনে স্থির করেছিলাম কোনো রকম হাঙ্গামা না করে চুপি চুপি ওকে ত্যাগ করব। কিন্তু মাঝখান থেকে এই খুনের মামলা এসে সব গন্ডগোল করে দিল। সরকারি উকিল একবার হাকিমের মুখ দেখলেন, একবার জুরিদের মুখ দেখলেন। তাদের মনের ভাব বুঝতে তার আর দেরি হল না। মামলার হাল একেবারে উল্টে গেছে। তিনি আর কোনো প্রশ্ন না করে বসে পড়লেন। ইতিমধ্যে মোহিতের উকিল গিয়ে মোহিতের সঙ্গে কথা বলে এসেছিলেন। তিনি উঠে বললেন, হুজুর, এবার আসামি নিজের মুখে তার স্টেটমেন্ট দেবে। কোর্টের সকলে শির দাঁড়া খাড়া করে বসল। মোহিত ধীরে ধীরে কাঠগড়ায় উঠে দাঁড়াল। দাড়ি গোঁফ ও রুক্ষ চুলের ভেতর থেকে তার মুখখানা দেখে মনে হয় সে বুঝি একটা পাগল ভিখারি। কেঁদে কেঁদে চোখ দুটো জবা ফুলের মতো লাল। সে হাত জোড় করে ভাঙা গলায় বলতে আরম্ভ করল, ধর্মাবতার, আমি মহাপাপী, ফাঁসি আমার উপযুক্ত শাস্তি, কিন্তু আমি আমার স্ত্রীকে খুন করিনি ধর্মাবতার। কালিময় বাবু যা বলেছেন তার এক বর্ণ মিথ্যে নয়। তিনি যদি এসব কথা না বলতেন তাহলে আমিও চুপ করে থাকতাম, কিন্তু এখন চুপ করে থাকার কোনো সার্থকতা নেই হুজুর। সেই রাতে আন্দাজ 12টার সময় আমি নিজের বাড়িতে ফিরে যাই। গিয়ে দেখলাম সদর দরজা খোলা, সামনের ঘরে আলো জ্বলছে, আর আমার স্ত্রী অন্নপূর্ণা মেঝেই মরে পড়ে আছে।
আমি ভয়ে দিশাহারা হয়ে গেলাম হুজুর। ভাবলাম আমাকে সবাই খুনি বলে সন্দেহ করবে। অন্নপূর্ণার সঙ্গে আমার সদ্ভাব নেই এ কথা সবাই জানে হুজুর। প্রাণ বাঁচাবার একমাত্র উপায় পালিয়ে যাওয়া। কিন্তু আমার পকেটে মাত্র 2-3 টাকা। 2-3 টাকায় কত দূর পালাতে পারবো? তাই আমি অন্নপূর্ণার গলা থেকে হার খুলে নিয়ে পালালাম। তাতে যে রক্ত লেগে আছে তা জানতে পারিনি। সেই রাতেই জাংশনে পৌঁছলাম, কিন্তু সেখান থেকে দূর দেশে যেতে হলে টাকা চাই। জাংশনে কাউকে চিনি না, কার কাছে হার বিক্রি করব? রোববার সারাদিন জাংশনে লুকিয়ে রইলাম, কিন্তু হার বিক্রি করার সাহস হলো না হুজুর। ভয় হলো হার বিক্রি করতে গেলেই ধরা পড়ে যাব। সোমবার দিনটাও আমার ওই জাংশনেই কাটলো। তারপর সন্ধ্যেবেলা ধরা পড়ে গেলাম। হুজুর, এই আমার বয়ান। আমি যদি একটি মিথ্যে কথা বলে থাকি আমার মাথায় যেন বাজ পড়ে হুজুর, আমার মাথায় যেন বাজ পড়ে। রুদ্ধশ্বাস বিচার ঘরে আসামির উকিল ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর, এরপর আমি আর একটা কথাও বলতে চাই না। সরকারি উকিল এখন তার ভাষণ দিতে পারে। সরকারি উকিল দীর্ঘ ভাষণ দিলেন। ভাষণ শেষ হবার আগেই লাঞ্চের বিরাম এলো। বিরামের পর তিনি আবার ভাষণ চালালেন। কালিময় যে মিথ্যে সাক্ষী, নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করছেন, এই কথা তিনি বারবার জুরিকে বোঝাবার চেষ্টা করলেন। তার কথা কিন্তু কারও মনে জায়গা পেল না। তার বক্তৃতা শেষ হবার পর হাকিম জুরিদের মামলা মোকদ্দমা বুঝিয়ে দিলেন। জুরি উঠে গিয়ে 5 মিনিট নিজেদের মধ্যে সলা পরামর্শ করলেন। তারপর ফিরে এসে রায় দিলেন, আসামি নির্দোষ। হুইস্কির বোতলটি শেষ হয়ে আসছিল। তলায় মাত্র একটুখানি পড়েছিল। রাত 10টা বাজতে বেশি দেরি নেই। কালিময়বাবুর বসবার ঘরে বোতল মাঝখানে রেখে আমরা দুজনে মুখোমুখি বসে আছি। আমার মাথার মধ্যে রুমঝুম নুপুর বাজছে, কিন্তু বুদ্ধিটা পরিষ্কার আছে। কালিময় লাল চোখে মদের বোতলটার দিকে চেয়ে আছেন। আমি বললাম, তারপর? কালিময় বোতল থেকে চোখ সরালেন না। বললেন, কাল কোর্ট থেকে বাড়ি ফিরে এসে দেখলাম দামিনী পালিয়েছে। কোথায় গেছে জানি না, হয়তো দুঃসম্পর্কের ভাইয়ের কাছেই ফিরে গেছে। আর মোহিত? সে আছে, কাল রাতে এসেছিল, পায়ে ধরে ক্ষমা চেয়ে গেল। কিছুক্ষণ কোনো কথা হলো না। আমার মাথার মধ্যে রুমঝুম শব্দের সঙ্গে একটা বেতালা চিন্তা ঘুরছে। শেষে বললাম, একটা প্রশ্নের কিন্তু ফয়সালা হলো না। কালিময় আমার দিকে লাল চোখে তাকালেন। বললাম, অন্নপূর্ণাকে খুন করল কে? কালিময় এক দৃষ্টে আমার দিকে চেয়ে রইলেন। বললাম, আপনি সেই রাতে লোহার ডান্ডা নিয়ে আড়ি পাততে এসেছিলেন। আদালতে লোহার ডান্ডার কথা কিন্তু আপনি বলেননি। কালিময় আরো কিছুক্ষণ আমার দিকে স্থির চোখে তাকিয়ে রইলেন। বললেন, তোমার বিশ্বাস আমিও অন্নপূর্ণাকে খুন করেছি? বললাম, বিশ্বাস নয়, সন্দেহ। আপনি 1.25 ঘন্টা জানলার বাইরে দাঁড়িয়ে রইলেন,
এ কথা মেনে নেওয়া শক্ত। আপনি কেঁচো নন, মানুষ। হঠাৎ কালিময় হুইস্কির বোতলটা ধরে নিজের গ্লাসের মধ্যে উজাড় করে দিলেন। তাতে জল মেশালেন না, তরল আগুন সোজা গলায় ঢেলে নিলেন। আমি অপেক্ষা করে রইলাম। তিনি বললেন, হ্যাঁ, অন্নপূর্ণাকে আমি খুন করেছিলাম। আমি খুন করেছিলাম, তোমাকে বলছি। কিন্তু তুমি যদি অন্য কাউকে বলো, আমি অস্বীকার করব। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আমার মাথার মধ্যে বেতালা চিন্তাটা এবার তালে নেচে উঠল। প্রশ্ন করলাম, অন্নপূর্ণাকে খুন করলেন কেন? সে তো কোনো অপরাধ করেনি। কালিময় বললেন, তাকে খুন করবার মতলব আমার ছিল না। নিজের ঘরের ব্যাপার দেখে আমার মাথায় আগুন জ্বলে উঠেছিল। আমি গিয়েছিলাম প্রতিশোধ নিতে। প্রতিশোধ নিতে? হ্যাঁ, মোহিত আমার মুখে চুনকালি দিয়েছে, তাই আমি গিয়েছিলাম তার গালে চুনকালি দিতে। কিন্তু অন্নপূর্ণা অন্য জাতের মেয়ে, সে দামিনী নয়। আমার মতলব যখন সে বুঝতে পারল, তখন আমার কোঁচা চেপে ধরে বলল, তবে রে হাড় হাবাতে অল্প পেয়ে মিনসে, তোর মনে ময়লা, দাঁড়া, তোর পিণ্ডি চটকাচ্ছি। এই বলে সে আমার কোঁচা ধরে প্রাণপণে চেঁচাতে লাগলো, মেরে ফেললে, মেরে ফেললে, মেরে ফেললে। তখন আমার আর উপায় রইল না। চিৎকার শুনে পাড়াপড়শি এসে পড়বে, হাতের লোহার ডান্ডা ছিলই, আর আমি অনেকক্ষণ চুপচাপ কেটে গেল। শেষে আমি উঠবার উপক্রম করলাম। বললাম, আচ্ছা, রাত হয়ে গেছে, আজ তাহলে উঠি। কালিময় চমকে উঠে চোখ তুলে চাইলেন। তার মুখ থেকে স্মৃতির গ্লানি মুহূর্তের মধ্যে মুছে গেল। তিনি বললেন, এত রাতে কোথায় যাবে? আজ এখানেই থেকে যাও। খিদে পেয়েছে? দেখি রান্নাঘরে কিছু আছে কিনা। শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা সাক্ষী। ব্যোমকেশ ও বরদা কাহিনীর রচয়িতা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। তার রহস্য গল্পগুলো অনেক ক্ষেত্রেই বেশ জটিল মনস্তত্ত্ব ঘিরে। ইনস্টিংক্ট দ্বারা চালিত মানুষের নানা রকমের অপরাধ প্রবণতা নিয়ে গল্প, তাই বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো বড়দের জন্যই লেখা। এই গল্পটি আপনার জন্য আমরা নিয়েছি শরদিন্দু অমনিবাসের ৭ম খণ্ড থেকে। এই গল্পটি হিন্দিতেও একসময় অনুবাদ হয়েছিল। গল্প পাঠে মীর, হাকিম রাম রাখাল ও আসামির উকিলের চরিত্রে জগন্নাথ বসু, দামিনী ও অন্নপূর্ণা ইন্দ্রাণী। শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড। পোস্টার ডিজাইন প্রীতম দেব। সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী।